দর্শক আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে আপনাদের সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ, এছাড়া থাকবে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। দর্শক, দেশের আর্থিক খাতের যে অনিয়ম, সংকট, বিপর্যয়, এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট PIBM এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। তৌফিক আহমেদ চৌধুরী, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যে বিষয়টি নিয়ে আপনার কাছে আসতে চাই সেটি হচ্ছে ব্যাংক খাতের যে অনিয়ম এবং যে দুরবস্থা বা আর্থিক নন আর্থিক প্রতিষ্ঠান যেগুলো সেগুলো এবং একই সাথে পুঁজিবাজার সব কিছু মিলে একটি অস্থিরতা রয়েছে এই মুহূর্তে। সে বিষয়টি নিয়ে আজ আপনার সাথে আলোচনা করতে চাই। তবে তার আগে একটি তথ্য আমরা দেখে নিতে চাই। আমাদের মনিটরে একটি তথ্য আমরা দেখে নিতে চাই। মনিটরে আমাদের একটা তথ্য দেখতে চাই। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা তথ্য দেখতে পাচ্ছি যে দেশে খেলাপি ঋণের চিত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুন 2025 সাল পর্যন্ত সবশেষ হিসাব বলছে প্রায় 6 লাখ কোটি টাকা আমাদের এখন খেলাপি ঋণ রয়েছে। ব্যালেন্স শিটে এটি 3,18,000 কোটি টাকা। অর্থ ঋণ আদালতে আটকে আছে আরও 1,78,000 কোটি টাকা এবং অবলোপনকৃত আছে 80,000 কোটি টাকা এবং আদালতে স্থগিত অবস্থায় আটকে আছে আরও 60,000 কোটি টাকা। সব মিলে প্রায় 9 লাখ কোটি টাকার একটি খেলাপি ঋণের মধ্যে আছে বাংলাদেশের ব্যাংকগুলো। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। জনাব তৌফিক, আপনি দেখতে পেয়েছেন যে বিষয়টি যে একটি বড় সংখ্যা আসলে খেলাপি ঋণের মধ্যে আমরা রয়েছে, এ বিষয়ে কি বলবেন যে এটির আসলে মূল কারণটি কি এবং এ থেকে আসলে এখন কি করণীয় আমাদের? তো আসলে আমাদের আর্থিক খাত হচ্ছে একটা ব্যাংক নির্ভর খাত। অন্যান্য দেশের আর্থিক খাতের মতো আমাদের দেশের আর্থিক খাত কিন্তু ডাইভার্সিফাইড না। অন্যান্য দেশের আর্থিক খাত ধরেন ব্যাংকের উপরে নির্ভরতা তো থাকেই, প্লাস সিকিউরিটি মার্কেটের উপর নির্ভরতা থাকে। শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি। আমাদের দেশে আর্থিক খাতটা হচ্ছে ব্যাংক নির্ভর খাত। এই ব্যাংক নির্ভর আর্থিক খাতের যদি ব্যাংকের অবস্থা যদি এইরকম হয় যে চিত্র আপনি একটু আগে দেখালেন, তাহলে তো এটা সত্যিকার অর্থে ভয়াবহ। কারণ 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 আসলে ডেভেলপমেন্টটা ফাইন্যান্স করবে কে? ডেভেলপমেন্ট ফাইন্যান্স করবে তো ব্যাংকগুলোই, কারণ এটা ব্যাংক নির্ভর আর্থিক খাত। এখন এই ব্যাংকের অবস্থা যদি এরকম হয়, সেখানে যদি খেলাপি ঋণের অবস্থা এরকম হয়, তাহলে ডেফিনেটলি আমাদের ডেভেলপমেন্ট ক্ষতিগ্রস্ত হবে আলটিমেটলি, তাই না? হ্যাঁ। তো সুতরাং আমাদের আর্থিক খাতটা পরিষ্কার করা উচিত এবং আর্থিক খাতটা একটু একটু সবল হওয়া উচিত। আর্থিক খাতটা একটু শক্তিশালী হওয়া উচিত, যাতে করে তারা দেশের ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করতে পারে। তো এখন আপনার প্রশ্ন হচ্ছে যে এই আর্থিক খাতে এত খেলাপি ঋণ কিভাবে হলো? এত খেলাপি ঋণ হওয়ার পরে তো ব্যাংকগুলো চলার কথা না, ব্যাংকগুলো তো আগেই বন্ধ হয়ে যাওয়ার কথা। আসলে আমাদের দেশে আইনে তো সেরকম সাপোর্ট করে না। উন্নত বিশ্বের আইনে তো সেগুলো সাপোর্ট করে যে একটা সার্টেন থ্রেশহোল্ডের পরে আপনার যদি নন পারফর্মিং লোন হয়, সিম্পলি আপনার রেগুলেটররা তার দোকান বন্ধ করে দিবে, তাই না? কিন্তু কিন্তু আমাদের দেশে হয়তো বা সেই ধরনের সিস্টেম নাই। অনেক বেশি আপনার আপনার কি বলে খেলাপি হওয়ার পরেও দেখা যাচ্ছে সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ইভেন আমাদের সেন্ট্রাল ব্যাংক পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছে। তো সুতরাং আসলে আমাদের আর্থিক খাতে আমরা সবসময় বলে আসছি, আর্থিক খাতের প্রতিষ্ঠানের সংখ্যা বেশি, সেটা যেরকম আছে তেমনিভাবে আমরা এটাও বলে আসছি যে আর্থিক খাতের জন্য একটা এক্সিট পলিসি থাকা উচিত। আর্থিক খাতের লাইসেন্স দিবে বাংলাদেশ ব্যাংক, যেটা বাংলাদেশে আমাদের এখনো হয় না। যেটা আসলে তো আমাদের আর্থিক খাতের লাইসেন্স গুলো মানে ব্যাংক বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের লাইসেন্স গুলো দিয়ে থাকে আপনার আপনার গভর্নমেন্ট থেকে রিকমেন্ডেশন করে, পরে লাইসেন্স না হয় কাগজে কলমে সেন্ট্রাল ব্যাংক দেয়। কিন্তু লাইসেন্স দিচ্ছে গভর্নমেন্ট, কিন্তু তদারকির ভার পড়তেছে এবার বাংলাদেশ ব্যাংকের উপরে, যেগুলো আপনার মিসম্যাচ হয়ে যায়, তাই না? তো এই প্রসঙ্গে আসলে আমরা সবসময় যেটা বলে আসি যে আসলে আমাদের আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর সংখ্যা অনেক বেশি, এগুলো আসলে কমানো উচিত ছিল। এবং কমানোর জন্য কি কি দরকার হবে আপনাকে করতে হবে যে আমাদের আর্থিক খাতে একটা এক্সিট পলিসি তৈরি করতে হবে। এক্সিট পলিসিতে বলা থাকবে বা সেখানে বিভিন্ন মেজার্স এর কথা বলা থাকবে, যেখানে শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, আপনি বলুন।
জনাব তৌফিক শুনতে পাচ্ছি, আপনি বলুন। আর্থিক খাতের একটা এক্সিট পলিসি থাকতে হবে, যেখানে বলা হবে যে আসলে আমরা লাইসেন্স দিয়েছি, কিন্তু কিন্তু তোমার মানে আপনার মার্কেটে টিকে থাকার দায়িত্ব হচ্ছে ওনাদের নিজেরই। এখন সে যদি কম্পিটিশনে টিকে থাকতে না পারে, তাকে আবার বাঁচিয়ে রাখার দায়িত্ব, তাকে আবার আবার নতুন জীবন প্রদান করার দায়িত্ব কিন্তু আমাদের সেন্ট্রাল ব্যাংক বা সরকারের কারোই নাই, তাই না? এখন যেরকম করা হচ্ছে, ওই অনেকগুলো আপনার দুর্বল ব্যাংকগুলোকে একত্রিত করে আসলে আপনার মার্জার করা হচ্ছে, তাই না? তো এইগুলো তো আসলে মানে সেন্ট্রাল ব্যাংক কেন করতে যাবে? আপনি লাইসেন্স দিয়ে দিবেন, এখন সে যদি কম্পিটিশনে টিকে, হি উইল সার্ভাইভ। সে যদি কম্পিটিশন না টিকে, হি মাস্ট কুইট। এরকম ধরনের একটা ব্যবস্থা আমাদের এখানে থাকা উচিত। তবেই আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো তারা নিজেদের উপরে মানে তারা দায়িত্বশীল আচরণ করবে, এবং এত পরিমাণ খেলাপি ঋণ হবে না। এবং খেলাপি ঋণ না হওয়ার পিছনে এগুলো অনেক কারণ আছে, সেগুলো না হয় পরে আবার ডিসকাশন করলাম। কিন্তু এতটা খেলাপি ঋণ, এটা সত্যিকার অর্থেই এটা আসলে আর্থিক খাতের জন্য এটা একটা ব্যয়বহুল এবং এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা খাত হয়ে দাঁড়িয়েছে। আর জনাব তৌফিক, আরেকটি বিষয় হচ্ছে যে আপনি বলছিলেন আসলে একটি দেশের এই যে প্রধান তিনটি যে আর্থিক স্তম্ভ আমরা যদি বলি, পুঁজিবাজার, ব্যাংক এবং নন ব্যাংকিং যে প্রতিষ্ঠানগুলো আছে, সব জায়গায় যদি এরকম ঋণ খেলাপি বা একটা অস্থিরতা থাকে, আসলে আলটিমেটলি আমরা আসলে আমাদের গন্তব্য বা আমাদের আর্থিক ভবিষ্যৎটা আপনি কী দেখছেন? না, এটা সম্বন্ধে আমি প্রথমেই বললাম যে আসলে তো আমাদের দেশের অন্যান্য আর্থিক খাতগুলো কিন্তু অতটা ডেভেলপ না। আমাদের দেশের আর্থিক বাজারগুলোর মধ্যে বা আর্থিক খাতগুলোর মধ্যে শুধুমাত্র আপনার আপনার ডেভেলপড হচ্ছে আপনার ব্যাংকিং খাত, এবং ব্যাংকিং খাত এটা অত্যধিক বেশি ডেভেলপড, এটা ওভারওয়েলমিংলি এটা মানে তারা লার্জ। সুতরাং এখানে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স মার্কেট বা অন্যান্য মার্কেট বা সিকিউরিটি মার্কেট এগুলো এত বেশি ডেভেলপ না। সুতরাং সেই জন্য তো আমাদের দেশে আর্থিক খাতকে বলা হয় যে ব্যাংক বেসড ফাইন্যান্সিয়াল সিস্টেম বা ব্যাংক নির্ভর আর্থিক খাত। ব্যাংক নির্ভর আর্থিক খাতে যদি ব্যাংকের এই অবস্থা হয়, তাহলে অন্যগুলোর কি অবস্থা হবে, তাই না? তো সুতরাং আমাদের দেশে অন্যান্য অন্যান্য ব্যাংক বহির্ভূত আর্থিক খাতগুলো কিন্তু অতটা জোরালো না, অতটা বড়ও না যে যেগুলো নিয়ে আমাদেরকে এত চিন্তা ভাবনা করতে হবে। আসলে এত আর্থিক প্রতিষ্ঠান প্রয়োজনীয়তার কথা বলছিলেন, তাহলে এটি আসলে কেমন হলে ভালো হতো? মানে যদি আপনি ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর কথা বিবেচনা নিয়ে বলতেন। না, এখন তো ধরেন আমাদের আর্থিক খাতের মূল সমস্যা কি? সমস্যা তো সবাই আইডেন্টিফাই করতে পেরেছে, যে আমাদের খেলাপি ঋণের সমস্যা, আমাদের গভর্নেন্সের প্রবলেম। এই গভর্নেন্সের মানে ল্যাকিংসের জন্যই কিন্তু খেলাপি ঋণগুলো বাড়ছে। তো সুতরাং এই খেলাপি ঋণকে আমাদের শক্ত হাতে দমন করতে হবে, তাই না? এবং খেলাপি ঋণের জন্য এখন তারা খেলাপি করবে, তারপর আবার তাদের বাঁচিয়ে রাখার জন্য আপনি আবার তাদেরকে মার্চ করে দিবেন, এগুলো করা উচিত না। একদম ক্লিয়ার কাট ক্লোজ করে দেন, তাই না? একটা এক্সিট পলিসি করে দেন, করে আপনি এগুলো সব ক্লিয়ার কাট আপনার মানে ক্লোজ করে দেন। এগুলোর জন্য ওরা এখন তো তাহলে তার সামনে আরেকটা দৃষ্টান্ত দাঁড়িয়ে গেল যে ঠিক আছে, আমার যা খুশি তাই করি, পরে আমাকে আবার বাঁচিয়ে রাখবে সরকার, আমাকে হয় মার্চ করে দিবে, না হয় আমাকে নতুন কোনো ব্যবস্থা নিয়ে আসবে। সুতরাং এগুলো বন্ধ করার জন্য এই আপনার আপনার এই যে কি বলে এই আমাদের এই গভর্নেন্স এবং খেলাপি ঋণ, এই দুইটার উপরে আমাদের যথেষ্ট নজর দিতে হবে। তো সুতরাং এটা নজর দিতে গেলে আপনার এই খেলাপি ঋণও কমবে এবং এবং আমাদের ব্যাংকগুলো মোটামুটিভাবে দাঁড়ানোর জন্য প্রচেষ্টা নেবে। এবং এগুলোকে দাঁড়াতে গেলে তো দাঁড়ানোর নামে আবার এগুলোকে আমাদের সরকার যদি আবার তাকে ক্যাপিটাল দিয়ে তাকে দাঁড় করাতে চায়, ইভেন সরকারি ব্যাংকগুলোর অবস্থা পর্যন্ত খারাপ, খুবই খারাপ, তাই না? তো সরকার তার নিজের ব্যাংকগুলোকে একটু টার্ন অ্যারাউন্ড করার চেষ্টা করুন। প্রাইভেট ব্যাংকগুলোকে নিয়ে এত টানাহেসা করার দরকার না, তাদের জন্য এক্সিট পলিসি করে দেন। এক্সিট পলিসি করে দিয়ে তাদেরকে বলেন যে এবার তো তাকে একটা সময় দিয়ে দেন, যে ঠিক আছে এই সময়ের মধ্যে তোমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো, আর না পারলে এবার তোমরা তোমাদের রাস্তা দেখো। জনাব তৌফিক, আরেকটি তথ্য আমরা একটু দেখে নিতে চাই, আপনি আমাদের সাথে থাকবেন। দর্শক, আমাদের হাতে আরেকটি তথ্য আছে, সেই তথ্যটা একটু আমরা স্ক্রিনে দেখে নিতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ খেলাপি ঋণের শীর্ষে অবস্থান করছে এই মুহূর্তে, এবং সেখানে যদি আমরা চিত্রটা দেখাই যে 2021 সালেও বাংলাদেশের খেলাপি ঋণের চিত্র ছিল 8%, যেটি 2022 সালে বেড়ে হয়েছে 8.7%।
2023 সালে সেটি আরও বেড়েছে 9.6% এবং 2024 সালে সেটি 20.2% এসে দাঁড়িয়েছে। এই তথ্যটি কিন্তু দিয়েছে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। একই সাথে আমরা আরেকটি তথ্য আমাদের হাতে আছে, সেটি একটু দেখে নিতে চাই, যেটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর চিত্র। দক্ষিণ এশিয়ার দেশগুলোর চিত্র যদি আমরা দেখি, সেখানে দেখি যে ভুটান, যারা 2020 সালে 11.7% খেলাপি ঋণে ছিল, সেই দেশটি 2022 সালে এসে 3% নামিয়ে আনতে পেরেছে। অর্থাৎ অনেক কমিয়ে তারা আনতে সক্ষম হয়েছে। একই সাথে আমরা দেখি যে আমাদের পাশের দেশ, প্রতিবেশী দেশ ভারতে 2020 সালে ছিল 7.9% খেলাপি ঋণের চিত্র, যেটি 2023 সালে 1.7% এসে দাঁড়িয়েছে। অর্থাৎ অনেক কমে গিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। একই সাথে আমরা দেখি যে মালদ্বীপের এই চিত্রটি ছিল 2022 সালে, তাদের খেলাপি ঋণের চিত্র ছিল 18.8%, যেটি 2023 সালে এসে 8.3% এসে দাঁড়িয়েছে। আরেকটি দেশ, এটি এশিয়ার কিরগিজস্তান, এই দেশটি আমরা দেখতে চাই। আগের কার্ডে আমরা যে কার্ডটিতে ছিলাম সেই কার্ডটি আরেকবার দেখতে চাই, যে কার্ডটিতে ছিলাম সেটিতে আরেকবার যেতে চাই। সেটিতে আমরা দেখতে পাচ্ছি যে কিরগিজস্তান, এই দেশটি 2022 সালে ছিল 12.5%, সেটি 2023 সালে এসে 8.9% নামাতে পেরেছে। অর্থাৎ বাংলাদেশের কাছাকাছি এই দেশটি রয়েছে। সব মিলে আমরা যদি এই চিত্রটি দেখি, যে জনাব তৌফিক, আমরা যে বিষয় কার্ডটি দেখছিলাম, জনাব তৌফিক, আপনার কাছে এই বিষয়টা নিয়ে আসতে চাই। এই যে চিত্রটি দেখলাম, বাংলাদেশ শীর্ষ অবস্থানে আছে এবং একই সাথে প্রতিবেশী দেশগুলো অনেক কমাতে পেরেছে। এই বিষয়টি নিয়ে আপনি যদি বলতেন যে আসলে তাহলে বাংলাদেশ কেন কমাতে পারলো না? প্রতিবেশী দেশগুলো এত স্মুথলি বা এত দ্রুত সময়ে এত কমিয়ে আনতে পেরেছে, আমরা কেন পারলাম না? আমি কোনো কথা বুঝি নাই আপনার। ডক্টর তৌফিক, আপনাকে প্রশ্ন করেছিলাম যে কি যেন আরেকটা সাউন্ড আসতেছে আপনার কথার মাঝখানে। আচ্ছা, আপনি এখন কি শুনতে পাচ্ছেন? আপনাদের ওখান থেকে নাকি? আমি ঠিক আমি বুঝতে পারছি না। এখন শুনতে পাচ্ছেন? আমি কোনো কথাই বুঝতে পারছি না আপনাদের। দর্শক, আমরা সময় হলো বিজনেস আওয়ার একটি বিরতির, ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছে বিজনেস আওয়ারে। দেশের অর্থনীতি বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যাংক খাত, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ার বাজার, এই তিন খাতেই রয়েছে সংকট। এর সঙ্গে খেলাপি ঋণের দুষ্টচক্র, দুর্বল নিয়ন্ত্রণ, রাজনৈতিক প্রভাব, দুর্নীতি এবং বাজারে জাঙ্ক কোম্পানির আধিপত্য, সবকিছু মিলিয়ে অর্থনীতি দাঁড়িয়ে আছে নানা সংকটের মুখে। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক জনাব তৌফিক আহমেদ চৌধুরী। তৌফিক আহমেদ চৌধুরী, আপনার কাছে আবারও আসতে চাই। যে আলোচনার মধ্যে আমরা ছিলাম যে এই ব্যাংক খাতে যে খেলাপি ঋণের কথা আমরা বলছিলাম, সেইটিতে আসলে এখন এ থেকে উত্তরণের কি পরামর্শ আছে আপনাদের কাছে? উত্তরণের পরামর্শ হিসাবে বলতে গেলে, কারণ এটা থেকে তো আপনার অ্যাড্রেস করতে হবে, কারণ এটা অ্যাড্রেস না করতে পারলে তো আপনি এর থেকে উত্তরিত হতে পারবেন না। সেজন্য আমরা সবসময় যেটা প্রেফার করি যে আমাদের এখানে খেলাপি ঋণগুলোকে আসলে কিছু দুই ভাগে ভাগ করা উচিত। একটা ইচ্ছাকৃত খেলাপি, আরেকটা অনিচ্ছাকৃত খেলাপি। সবাই যে ইচ্ছা করে খেলাপি হয়েছে তা না, কিছু অনিচ্ছাকৃত খেলাপি আছে, কিছু কেন বেশ ভালোই আছে, তাই না? অনিচ্ছাকৃত খেলাপিরা দেশের অর্থনৈতিক অবস্থার জন্য, আপনার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনের জন্য, বা তার ইনপুট অ্যাভেলেবিলিটি হয় নাই, বা তার মার্কেট কাজ করে নাই, এ সমস্ত কারণে অনেকে খেলাপি হতে পারেন। সেগুলোকে আমরা বলছি অনিচ্ছাকৃত খেলাপি। আর যারা ইচ্ছা করে খেলাপি, যে ব্যাংকের টাকা নিয়ে তারপরে দেশের বিদেশে পাচার করে দিয়েছে, সেগুলো তো আপনার ইচ্ছাকৃত খেলাপি। তো সুতরাং এই খেলাপি ঋণগুলোকে আপনার দুই ভাগে ভাগ করতে হবে, একটা ইচ্ছাকৃত, একটা অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃতদের আপনি যেভাবে ট্রিটমেন্ট করবেন, অনিচ্ছাকৃত সেভাবে ট্রিটমেন্ট করলে হবে না। অনিচ্ছাকৃত ঋণগুলোর জন্য আমরা যেটা সাজেস্ট করি যে প্রত্যেকটা ব্যাংকের একটা লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট থাকা উচিত। তৌফিক আহমেদ, একটু আমরা আপনার আলোচনা শুনবো। এই মুহূর্তে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই কথাটি আমরা শুনে আসতে চাই। চলে যাচ্ছি সরাসরি সচিবালয়ে। দাম বেড়ে যায়,
তো এই ধরাটা হচ্ছে, এবং আইটারে কিভাবে একেবারে সমূলে বিনষ্ট করে দেওয়া যায় এই জন্য আমাদের একটা চিন্তা ভাবনা আছে এটারে। আর আমাদের থেকে যেন কোনো অবস্থায় সার এবং এই চাল যেন না যেতে পারে, এই জন্য সর্বাত্মক ব্যবস্থা আমরা নিব। আর একটা জিনিস হলো, আপনাদের হয়েছে যে এবার আপনারা সবসময় লেখেন যে সবজির বাজার, কিন্তু আপনারা যে আলুর যে দাম পাচ্ছে না কৃষক, এটা কিন্তু ভাই আপনারা কেউ লেখেন না। গতকাল আমি মুন্সিগঞ্জ গেছিলাম, ভাইগো অনুরোধ করছি, সব মুন্সিগঞ্জ হ্যাঁ হ্যাঁ স্যার এই আলুর, কিন্তু আজকে কোনো পেপারে দেখলাম না আলুর একটা শব্দ লেখা। তা আপনারা লিখবেন কিনা জানি না ভাই, আমার এলাকার লোকজন এই যখন লেখে নাই, কারণ আমি জানি না, তবু আপনারা একটু লেখেন। কৃষকরা কিন্তু আলুর দাম পাচ্ছে না, আলুর দাম না পাইলে কিন্তু আগামী বছর তারা কিন্তু আলু ঠালু বনবে না। যদি এই যে আইন শৃঙ্খলা আলোচনা হয় না, তারপরে বলি যেহেতু আমি কৃষি মন্ত্রণালয়কে, যদি আগামী বছর আলু যদি তারা চাষাবাদ না করে, কিন্তু আবার আলুর দাম বেড়ে যাবে। তো এই একটু বলবেন যে আলুর যেন একটা মোটামুটি একটা তারা একটু ন্যায্য মূল্য পায়, ন্যায্য মূল্য বলে তারা যেন কোনো রকমে তাদের খরচটা উঠাইতে পারে, এর একটা ব্যবস্থা করা। এইটা যদি হয়, আর যদিও আমরা একটা মূল্য নির্ধারণ করে দিছি এই কী বলে কোল্ড স্টোরগুলিতে, তারপরও ওটাও খুব একটা কার্যকরী হচ্ছে না, যেহেতু লোকজনের আলু খাওয়াটাও বাড়াইতে হবে। এই একটা আর একটা হলো, আমাদের আরেকটা ভালো খবর হলো নাসা গ্রুপের, জানেন যে এরা ওই নাসা গ্রুপের চেয়ারম্যান, যেহেতু প্রায় ওরা কত 2.5 কোটি না কত, আর অ্যাপ্রক্সিমেট 250 কোটি টাকা হলে ওরা কয়েকটা ইন্ডাস্ট্রি ক্লোজ করে দিতে পারবে, আর যেগুলি প্রফিটেবল আছে ওইগুলি চালু করতে পারবো। তো নাসা গ্রুপের চেয়ারম্যান কালকে উনি সাইন করে দিছে ওনার সম্পত্তি বিক্রি করার জন্য। এতদিন উনি রাজি হয় না বিক্রি করতে, বাট গতকালকে উনি রাজি হয়েছে। এখন এই সমস্যাটা সমাধান হলে আমাদের শ্রমিক ভাইদের সমস্যাটা সমাধান হবে, শ্রমিক ভাইরা তাদের টাকাটা পেয়ে যাবে এবং তারা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে জয়েন করতে পারবে, আর যেটা প্রফিটেবল আছে ওই ইন্ডাস্ট্রিগুলিতেও চলবে। এইগুলির উপরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তারপরে ধরেন তো ইলেকশনের ব্যাপার তো একটা সবসময় থাকেই, ওই ব্যাপারগুলো আমাদের আলোচনা হয়েছে। এখন যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আমরা সচিবালয়ে ছিলাম, সেখানে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আবারও আমাদের আলোচনায় ফিরতে চাই। আলোচনার বিষয়বস্তু আর্থিক খাতের বিপর্যয় এবং করণীয় বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত আছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। জনাব চৌধুরী, আপনার কাছে আবারও আসতে চাই, যে বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন, যে আসলে করণীয় দুটি বিষয় আপনি বলছিলেন পরামর্শ, সেই পরামর্শের সাথে বিষয়টি যদি বলতেন যে আসলে সেই দুটি বিষয়ে কিভাবে কার্যকর করা যায়। আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আসলে আমাদের তো সবচেয়ে বড় সর্ববৃহৎ প্রবলেম হচ্ছে এনপিএল। এটাকে অ্যাড্রেস করার জন্য কি করতে হবে, একটা আপনার এই খেলাপি ঋণগুলোকে আপনার দুই ভাগে ভাগ করতে হবে, একটা ইচ্ছাকৃত একটা অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত গুলোকে যেভাবে হ্যান্ডেল করবেন অনিচ্ছাকৃত গুলো সেভাবে হ্যান্ডেল করা ঠিক হবে না, তাই না? বা অনিচ্ছাকৃত গুলোকে যেভাবে হ্যান্ডেল করবো সেভাবে ইচ্ছাকৃত বললে হ্যান্ডেল করা ঠিক হবে না। ওকে, তো যাক আমরা দুই ভাগে ভাগ করলাম, অনিচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত খেলাপিদের থেকে কিন্তু আপনি টাকা পয়সা ফেরত পাবেন, আই এম ভেরি শিওর, তাই না? এবং অনিচ্ছাকৃত খেলাপিদের জন্য আমরা যেটা সাজেস্ট করি যে প্রত্যেকটা ব্যাংকের একটা লোন ওয়ার্কআউট, শক্তিশালী লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট থাকা উচিত, এবং এই লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্টে প্রত্যেকটা খেলাপি অনিচ্ছাকৃত খেলাপির সাথে বসবে, কি কারণে তারা খেলাপি হলো সেগুলো খুঁজে বের করবে, এবং সেগুলোর জন্য স্পেসিফিক তারা আপনার কি বলে পলিসি, তারা মেজার্স নেবে, এবং সেগুলো আবার খেলাপি টু খেলাপি ভেরি করবে। সেই জন্য একই ফর্মুলা দিয়ে সবাইকে অ্যাড্রেস করতে পারবেন না। ওকে, আর যারা নাকি ইচ্ছাকৃত খেলাপি তাদেরকে হ্যান্ডেল করার জন্য আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স লাগবে, সরকারের সহযোগিতা লাগবে। এখানে আপনাকে খুব কঠিন সিদ্ধান্ত আসতে হবে এবং তাদেরকে মানে খুব কঠিন শাস্তির আওতায় আনতে হইতে পারে। ওকে, তো এইভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে, আপনি সব একইভাবে হ্যান্ডেল করলে হবে না। আচ্ছা, তারপরে আরো কতগুলো জিনিস যেগুলো আমরা বহুদিন যাবতই বলে আসছি, এগুলো আমাদের ব্যাংকিং সিস্টেমে আমাদের এই আইন কানুনগুলো আসা উচিত। সেটা হচ্ছে যে খেলাপি ঋণ, অনেক সময় খেলাপি ঋণকে আমরা রিস্ট্রাকচার করে দিই বা রিশিডিউল করে দিই, এবং পৃথিবীর বহু দেশে এটাই নিয়ম যে রিশিডিউল লোনের কিন্তু লোন স্ট্যাটাস চেঞ্জ হয় না আনলেস ইট ইজ ফুললি পেইড অফ। আপনি একটা লোনকে রিশিডিউল করে দিলেন, রিশিডিউল করা মানে কি, দ্যাট লোনই হ্যাজ বিকাম এ রেগুলার লোনই,
দ্যাট লোনই হ্যাজ বিকাম এ গুড লোনই, তাই না? তখন সে ওইটা দেখে আবার অন্য জায়গা থেকেও ঋণ নিতে পারে। যেমন কিছুদিন আগে, এই গত 2-3 দিন আগে আমাদের দেশে পত্রিকা আসলো যে এখন এই 2 বছর মানে আপনার 2% ডাউন পেমেন্ট করে আপনি 10 বছরের জন্য রিপেমেন্ট আবার রিশিডিউল করে নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা জিনিস করতে হবে যে কখনোই রিশিডিউল লোনের স্ট্যাটাসটা চেঞ্জ হবে না, ক্লাসিফিকেশনের স্ট্যাটাস চেঞ্জ হবে না। মানে এই তার স্ট্যাটাস চেঞ্জ হওয়ার ফলে তো সে তখন আরেক ব্যাংকের থেকে আরেকটা লোন নেবে, বা এখান থেকেও আরেকটা লোন নিতে পারে। কিন্তু সে, কারণ যতক্ষণ পর্যন্ত সে তার উপর থেকে খেলাপি তকমা না যাবে ততক্ষণ পর্যন্ত সে তো আর ঋণ নিতে পারবে না। জি। তো সেই জন্যই আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে রিশিডিউল লোনের কিন্তু কখনোই তার লোনের স্ট্যাটাস চেঞ্জ হবে না আনলেস ইট ইজ ফুললি পেইড অফ। তো সুতরাং এইভাবে আমরা এই যে রিশিডিউল লোন, আমরা এই খেলাপি ঋণগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি। জনাব তো জনাব তৌফিক আহমেদ, আরেকটি তথ্য একটু যদি আমরা দেখতে চাই, আমাদের হাতে আরেকটি তথ্য আছে, একটু আমরা সেই তথ্যটি স্ক্রিনে দেখতে চাই। দর্শক, আমরা একটি তথ্য আছে আমাদের হাতে, সেটি একটু দেখতে চাই এই মুহূর্তে। আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান যেগুলো, সেগুলোর একটি চিত্র আমাদের হাতে আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্যাগ্রস্ত এনবিএফআই সংখ্যা হচ্ছে দেশে 20টি। আর 2024 সালের 24 সালের হিসাব বলছে যে খেলাফি ঋণের মোট পরিমাণ ছিল এই সমস্যাগ্রস্ত এনবিএফআই খাতে 25,808 কোটি টাকা, এবং এদের কাছে তখন জামানত ছিল 6,899 কোটি টাকা। অর্থাৎ ঋণের পরিমাণের চেয়ে জামানতের পরিমাণ অনেক কম। বর্তমানে এটি আমরা দেখতে পাচ্ছি যে 21,882 কোটি টাকা এসে দাঁড়িয়েছে, এবং ঋণ পোর্টফোলিওর অবস্থা যদি দেখি সেটি 83%। এবং এর মধ্যে সরকার, আপনারা জানেন যে ইতিমধ্যে অবসায়নের সুপারিশ করেছে 9টি প্রতিষ্ঠান। এই হচ্ছে মোটামুটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাফি ঋণের চিত্র। এই বিষয়টি নিয়ে প্রশ্ন রাখতে চাই জনাব তৌফিক আহমেদ চৌধুরী আপনার কাছে। এই যে ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের একটি চিত্র আপনি দেখলেন, এবং সেখানে 9টি প্রতিষ্ঠানকে অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব মিলে যদি একটু বলতেন যে এটির ভবিষ্যৎটা কি দেখছেন? আসলে এই মানে ব্যাংক বহির্ভূত আর্থিক খাত আমি পুরোটাই বন্ধ করে দেওয়ার পক্ষে। কারণ এগুলো যখন লাইসেন্স দেওয়া হয় তখন থেকে আমরা বলে আসছি এগুলো কেন লাইসেন্স দিচ্ছেন আপনি। এগুলো লাইসেন্স দেওয়ার অ্যাগেনস্টে ছিলাম আমরা। কারণ কি? কারণ এরা তো আসলে, আমরা বলছি ব্যাংক বহির্ভূত আর্থিক খাত, কিন্তু এরা তো ব্যাংক বহির্ভূত কোনো কাজকর্ম করে না। কিন্তু ওদের কাজ করার কথা ছিল, ওদের কথা ছিল যে দে উইল ব্রিং ডাইভার্সিটি ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর, স্পেশালি লায়াবিলিটি মার্কেটে তারা নতুনত্ব আনবে। এগুলো দেখে ব্যাংকাররা শিখবে, তাই না? তারপরে তারা তাদের এস্টাবলিশ করার লজিকটা তারা এস্টাবলিশ করতে পারবে। কিন্তু এগুলো না করে এরা ব্যাংকের মতোই কাজকর্ম করতেছে। তো ব্যাংকের মতো যদি কাজকর্ম করে আমার দরকার কি? আমার কি দেশে ব্যাংকের সংখ্যা কম? আমার দেশে তো ব্যাংকের সংখ্যা 61টা। সুতরাং আমি এই ব্যাংক বহির্ভূত আর্থিক খাত দিয়ে আমি কি করবো? এগুলো বন্ধ করে দেওয়া উচিত। আপনারা বলছেন 9টা, আমি তো বলি 20টাই বন্ধ করে দেওয়া উচিত। কেউ যদি তার নিজস্ব ক্ষমতা টিকে থাকতে পারুক, আর তা না হলে দে মাস্ট কুইট। ওকে, তো এগুলো আননেসেসারি আমরা ক্রিয়েট করেছি। আমরা নিজেরাই সমস্যা ক্রিয়েট করি, সমস্যা ক্রিয়েট করে তারপরে বলি এবার আপনারা সমাধান দেন। আরে আপনারা সমস্যা ক্রিয়েট করবেন না, আমরা সমাধান দেব, এটা কেমন কথা, তাই না? সুতরাং এই নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো, এগুলো চোখ বন্ধ করে দেওয়া উচিত। একটা নির্দিষ্ট একটা সময় দিয়ে, বা তার জন্য বলেন যে তোমাকে এই মেজার্স গুলো দিলাম, তুমি এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে টার্ন অ্যারাউন্ড করার চেষ্টা করো, যদি না পারো দেন ইউ মাস্ট কুইট। এভাবে এগুলো চলতে পারে না। আর ওরা তো আমাদের দেশের জন্য কোনো এসেনশিয়াল কোনো পার্ট না, বা তারা নতুনত্ব কিছু দেখাতে পারেনি, বা নতুন কোনো ফাংশনও করতেছে না। জি, ওরা কাজকর্ম করতেছে ব্যাংক। জনাব তৌফিক, আমরা একটি অনুষ্ঠানে যেতে চাই। সেখানে ব্যাংক সংকট সংস্কার ও নিয়ন্ত্রণ, ব্যাংক গভর্নেন্সের প্রভাব নিয়ে ব্যাংক বিশেষজ্ঞদের একটি আলোচনা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে। সেখানে একটু যেতে চাই। একটা বন্ড যে কি পরিমাণ প্রোটেকশন, কত দিকের প্রোটেকশন, পুরোপুরি একটা অ্যাসেট ব্যাক মর্টগেজ আছে, একজন আইসিবি নামে ট্রাস্টি আছে, আবার একটা এসপিভি এটা পেয়েছে, স্পেশাল পারপাস ভেহিকেল, দুর্দান্ত স্ট্রাকচার। এটা একটু ভুল আছে সবার মধ্যে ধারণা, জাস্ট বিকজ দরবেশের নাম এখানে ইনভলভ। তাই স্যার আমি একটু ওনার একটা সেকেন্ডের জন্য
এক্সেলেন্ট টুল। যেটা হচ্ছে যেহেতু ওই শরিয়া বোর্ডের বিষয়টা আসছে, সামটাইম শরিয়া বোর্ডের কাজের মধ্যে রেগুলেশনের ক্ষেত্রে শরিয়া বোর্ডের কিছু লিমিটেশন আছে। শরিয়া বোর্ড বেসিক্যালি আমরা সিনেট ভবনে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংক খাতের সংকট অনিয়ম নিয়ে একটি সেমিনার চলছে, সেখানে আলোচনায় ফিরতে চাই। জনাব তৌফিক, আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আপনি বলছিলেন যে কেন মার্চ করা হচ্ছে, এগুলোকে বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু এখন যে প্রক্রিয়াটি চলছে 5টি ব্যাংকে মার্চ করার, সে বিষয়ে তো এখনও খুব বেশি কোনো সিদ্ধান্ত হয়নি। আসলে সেটির ভবিষ্যৎ কি, আপনি কি দেখছেন? আপনার বিবেচনা বা আপনার অবজারভেশন কি বলছে? না, আমি তো দেখছি যে এগুলো সিদ্ধান্ত হয়নি, মানে কি বাংলাদেশ ব্যাংক তো বহুদূর এগিয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক তো সেগুলোকে মার্চ করার জন্য প্রয়াস নিয়েছে হাতে, এবং বাংলাদেশ ব্যাংক বলেছে তারা সরকার থেকে 20,000 কোটি টাকা নিচ্ছে এগুলো ক্যাপিটাল শর্টফল মিট আপ করার জন্য, এবং এবং অন্যান্য ইনস্টিটিউশনাল ডিপোজিটরের কাছ থেকেও টাকার পয়সা নিয়ে 35,000 কোটি টাকা তারা একটা প্ল্যান হাতে নিয়েছে। সুতরাং তারা তো মার্চ করতেছে, তাই না? তো মার্চ করে একটা একটা নতুন একটা আরেকটা ইসলামী ব্যাংক তারা তৈরি করতে চাচ্ছে। সুতরাং তারা তো সরকার মানে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেওয়া মানে তো সরকারের সিদ্ধান্ত। সুতরাং কিন্তু আমার ইয়েটা হচ্ছে যে বাংলাদেশে আসলে এই সরকারি প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা খুব ভালো না, বুঝছেন? এখন ইফ পাস্ট ইজ এনি গাইড, তাই না, তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলো খুব ভালো চলবে, এটা মনে করা আসলে খুব একটা স্কোপ নাই, তাই না? সেই জন্য আমরা এটা যদি সফল হয় তাহলে আমাদের কিছু বলার নেই, বরঞ্চ আমরা খুশি হব সবার মতো। ডেফিনেটলি আমিও নিজেও খুব খুশি হব এগুলো এগুলো যদি ঘুরে দাঁড়াতে পারি, কিন্তু আমাদের অভিজ্ঞতা তো ভালো না। সেজন্য আমরা এটাকে বলেছিলাম যে এগুলো না করাই ভালো, বরঞ্চ একটা এক্সিট প্ল্যান করে এদেরকে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে সময় দেয়া হোক, এবং তাদেরকে সময়ের মধ্যে ঘুরে দাঁড়াতে বলা হোক, এবং যদি ঘুরে দাঁড়াতে না পারে তাহলে ডেফিনেটলি দে মাস্ট বি কুইট। ওকে, তো সুতরাং এটা ছিল আমাদের অভিমত। আর আপনার কাছে আরেকটি প্রশ্ন রেখে আলোচনা শেষ করতে চাই। সেটি আপনি বলছিলেন যে শুধু বেসরকারি ব্যাংকগুলো নয়, সরকারি ব্যাংকগুলো হচ্ছে অনেকটা সংকটের মধ্যে আছে। আমাদের কাছে যে তথ্য আছে তাতে বলা হচ্ছে যে 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ আদায়ও কার্যত ভাটা পড়েছে, এবং সেখানে দেখতে পাচ্ছি যে 6 মাসে শীর্ষ 20 খেলাপির কাছে বকেয়া 31,908 কোটি টাকা, যার বিপরীতে আদায় হয়েছে মাত্র 219 কোটি টাকা। তাহলে এখানেও তো একটি বড় ধরনের শঙ্কা বা ভয়ের জায়গা রয়ে গেছে যে সরকারি ব্যাংকগুলো খেলাপি ঋণ আদায়ে পিছিয়ে আছে। আপনি এই বিষয়ে কি বলবেন? না, আমি তো সবসময় বলে আসছি যে সরকার এত বেসরকারি খাতের ব্যাংকগুলো দুর্বল ব্যাংকগুলো নিয়ে এত চিন্তিত করেন, আগে নিজের ব্যাংকগুলোকে ঠিক করুন। কারণ এই ব্যাংকগুলো কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সারা বহির্বিশ্বে। এই ব্যাংকগুলোর অবস্থা খারাপ হলে বলেই কিন্তু আসলে আমাদের পুরো ব্যাংকিং ব্যবস্থারই একটা একটা খারাপ চিত্র বহির্বিশ্বে আপনার প্রতিফলিত হয়। সেজন্য আমাদের কথা ছিল সরকার আগে নিজের ব্যাংকগুলোকে ঠিক করুক, তারপরে অন্য ব্যাংকের দিকে তাকানো যেতে পারে, তাই না? আর অন্য ব্যাংকগুলো তো প্রাইভেট সেক্টর ব্যাংক, তাই না? ওরা প্রফিট করলে কি আপনাকে দেয় নাকি প্রফিট, তাই না? সুতরাং কেন এত সরকারের মাথা ব্যথা? ওদেরকে লাইসেন্স দিয়েছেন, তাই না? তো এখন যদি ওরা কম্পিটিশনে না টিকতে পারে দে মাস্ট কুইট। ওকে, তো সুতরাং এটা হওয়া উচিত সরকারের পলিসি, তাই না? তো সরকারের আপনি যে ব্যাংকগুলোর যে অবস্থা বললেন তো সেটা তো আমরাও জানি, এবং এটা আমার নিজস্ব মতামত যে আমি বরঞ্চ প্রথমে বলবো যে সরকারের উচিত প্রথমত তার নিজস্ব ব্যাংকগুলোকে ঘুরে ঘুরে মানে দাঁড়ানোর একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। কারণ এই ব্যাংকগুলো কিন্তু আপনি যত কথাই বলেন বাংলাদেশকে কিন্তু রিপ্রেজেন্ট করে বহির্বিশ্বে এই ব্যাংকগুলোই, সোনালী অগ্রণী জনতা রূপালী, তাই না? সুতরাং এগুলো অবস্থা যদি ভালো করা যায়, আমাদের এলসি মার্জিন কমে যাবে, আমাদের কনফার্মেশন চার্জ কমে যাবে, আমাদের ব্যাংকগুলোর উপরে বিদেশিদের আস্থা বাড়বে, ইন্টারন্যাশনাল ব্যাংকিং এ আমরা অনেক উপকৃত হব। অসংখ্য ধন্যবাদ জনাব তৌফিক আহমেদ চৌধুরী আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা ছিলাম, যাচ্ছি পরের সংবাদে। অতীতে অনিয়মের অভিযোগ আছে যাদের নামে, তাদের বই ছাপার কাজ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, তালিকা পর্যালোচনা হচ্ছে, এ মাসের মধ্যেই নাম চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। জানুয়ারি মাসেই সব শিক্ষার্থী বই পাবে, এমন আশাও করেন উপদেষ্টা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ৪ রাজনীতিবিদ নিয়ে আজ নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা। ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন ও ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এবং ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। সেই সাথে আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে হাই লেভেলের কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক এক সভায়ও অংশ নেবেন। সফরের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সফরসঙ্গী হিসাবে থাকবেন। দর্শক, সময় হলো বিজনেস আওয়ার একটি বিরতির। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবার জানিয়ে দিতে চাই মুদ্রা বাজারের আপডেট। মুদ্রা বাজার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুদ্রা বাজারের প্রতিদিনকার যে আপডেট আমরা দেখি, সেখানে আজকের চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার সেটি ১২২ টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে ১২৩ টাকায়, ইউরো ১৩৭ টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে ১৪২ টাকায়, পাউন্ড ১৫৭ টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়, চীনা ইউয়ান ১৬ টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে ১৭ টাকা ৫০ পয়সা, সৌদি রিয়াল ৩২ টাকা ৫০ পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে ৩২ টাকা ৬০ পয়সায়, ভারতীয় রুপি ১ টাকা ৩৮ পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে ১ টাকা ৪৫ পয়সায়। একই সাথে আমরা জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের বাজারে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্বর্ণের দাম ২২ ক্যারেটের স্বর্ণ সেটি প্রতি ভরির দাম আছে ১,৮৮,১৫২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে ১,৭৯,৬০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে ১,৫৩,৯৪২ টাকা এবং সনাতন স্বর্ণ প্রতি ভরির দাম ১,২৭,৬৭৪ টাকা। রূপার দাম দেখতে চাই। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ২২ ক্যারেটের রূপা সেটি প্রতি ভরির দাম আছে ৩,৪৭৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে ৩,৩১২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে ২,৮৪৬ টাকা এবং সনাতন রূপার দাম ২,১৩৪ টাকা। দর্শক, আমরা মুদ্রা বাজার এবং স্বর্ণের বাজারের দাম জানলাম। এবার একটু দেখে নিতে চাই শেয়ার বাজারের সবশেষ অবস্থা। শেয়ার বাজারের অবস্থা আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে একটু দেখতে চাই এই মুহূর্তে কী অবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রধান তিনটি সূচক এই মুহূর্তে নিম্নমুখী রয়েছে। ডিএসইএস ইন্ডেক্স সেটি ৪০ পয়েন্ট কমে এই মুহূর্তে অবস্থান করছে ৫,৪০৯ পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়া ভিত্তিক সেটি ১৩ পয়েন্ট কমে এই মুহূর্তে অবস্থান করছে ১,১৬৪ পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স সেটি এই মুহূর্তে অবস্থান করছে ১৫ পয়েন্ট কমে ২,০৯১ পয়েন্টে। এখন পর্যন্ত শেয়ারের দাম কমেছে, এখন পর্যন্ত লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ৪,৩৮৪ কোটি টাকার লেনদেন হয়েছে। একটু নিচের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে কতগুলো কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং কমেছে। আমরা দেখতে পাচ্ছি যে ৭০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৪৬টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত আছে ৭৮টি কোম্পানির শেয়ারের দর। অর্থাৎ গত সপ্তাহের চেয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় অর্ধেকেরও বেশি কমেছে এখন পর্যন্ত শেয়ারের লেনদেন। দেশে প্রথমবারের মতো ফিজিওথেরাপি চিকিৎসা দিচ্ছে রোবট। জুলাই আহতদের চিকিৎসার সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালিস্ট হাসপাতালে যাত্রা শুরু রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের। শুধু জুলাই আন্দোলনে আহতরা নয়, পর্যায়ক্রমে এই সেবা পাবেন পক্ষাঘাতগ্রস্ত অন্য রোগীরাও। আতাউর রহমান কাবুলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। রোবট হাঁটছে, রোবট হাঁটাচ্ছে, দিচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা। রোগীদের অন্যান্য সেবার এমন দৃশ্য দেখা গেল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে।
এই সেন্টারে কিছু রোগী অত্যাধুনিক রোবটের মাধ্যমে এখনই ফিজিওথেরাপি সেবা পাচ্ছেন। 13 ধরনের মোট 57টি মেশিন স্থাপন করা হয়েছে সেখানে। এগুলোর মধ্যে 22টি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোবট। এসব রোবট ব্যবহার করে স্ট্রোকের রোগী, স্পন্ডোলাইসিস, মেরুদণ্ডে আঘাত পাওয়া ব্যক্তি, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি সহ নানা ধরনের রোগীদের ফিজিওথেরাপি সেবা দেওয়া হবে। থেরাপি দিয়ে অনেক উন্নত পাইছি শরীরে, এবং বিভিন্ন জায়গায় হাঁটতে পারতাম না, হাঁটলে রোগে টানা মারে, এখন থেরাপিটা দিলে একটু ভালো লাগে। জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসনে এই প্রযুক্তির সফল ব্যবহার ইতিমধ্যেই শুরু হয়েছে। তাদেরকে বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসার সেবা দেওয়া হচ্ছে। শিগগিরই সাধারণ রোগীদের জন্য এই সেবা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এটা এআই বেসড রোবট এবং অটোমেটিক এটা ফাংশন করে, এবং পেশেন্টের যে এবিলিটি আছে সেখানে পেশেন্ট তার নিজের এবিলিটি প্রয়োগ করে বাকি যে সামর্থ্যটুকু দরকার এটা চলার জন্য সেই বাকি সামর্থ্যটুকু মেশিন নিজে প্রয়োগ করে। রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার প্রতিষ্ঠায় স্বাস্থ্য উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে চীন সরকার 57টি রোবট পাঠায় ঢাকায়। চিকিৎসা যেটা সিঙ্গাপুরে বা পার্শ্ববর্তী দেশ আপনি ইন্ডিয়াতেও অনেক ব্যয়বহুল, সেখানে যে এই কোম্পানিরই একটা রিহ্যাবিলিটেশন সেন্টার আছে যেখানে 25 থেকে 30,000 টাকা পার সেশনে খরচ হয়ে যায়। তো আমাদের এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা সবসময় দীর্ঘমেয়াদী একটা প্যাকেজ আকারে থাকবে। পরিচালনা ও মেইনটেনেন্সের জন্য সম্প্রতি চীন থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছেন 27 জন শিক্ষক, শিক্ষার্থী ও ফিজিওথেরাপিস্ট। গরিব রোগীরা যেন সেবা বঞ্চিত না হয় সেটা কিন্তু আমাদের মাথায় থাকবে। আমরা স্ট্যান্ডার্ড আমরা খুব একটা বেশি আমাদের না করার চেষ্টা করব, বাইরের দেশগুলোর সাথে পর্যালোচনা করে করার চেষ্টা করব, কিন্তু আমরা গরিব রোগী যারা সত্যিকারে গরিব তাদের জন্য অবশ্যই আমাদের আলাদা একটা আমাদের ব্যবস্থা থাকবে। বিশ্বের উন্নত দেশে আগে থেকে চালু থাকলেও বাংলাদেশেই প্রথম এমন রোবোটিক্স রিহ্যাবিলিটেশন সেন্টারের সূচনা হলো। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। দক্ষ বিদেশি কর্মীদের H-1B ভিসায় ফি বাড়িয়ে $1 লাখ করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আজ 21 অক্টোবর থেকে কার্যকর হবে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে এই বিপুল অঙ্কের ফি একবারই দিতে হবে এবং তা শুধু নতুন আবেদনকারীদের জন্য। এই সিদ্ধান্তে গুগল, অ্যামাজনের মতো বড় কোম্পানির পাশাপাশি সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে ভারত। বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপে মার্কিন প্রযুক্তি খাত পিছিয়ে পড়তে পারে এবং ছোট ব্যবসাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।